ওকে, তো এখন আমরা শুরু করি। তো ফার্স্টে এমসিকিউস। এমসিকিউ তে কারো কোনো কোশ্চেনে প্রবলেম আছে? 2 নাম্বারটা একটু দেখা দিও। কোশ্চেন নাম্বার 2 কি বলতেছে? In which of the following describes the oscillation in polarized wave? এই যে এখানের মধ্যে তোমাদেরকে মনে আছে দুইটা ডেফিনেশন লিখে দিয়েছিলাম সাইমা। কোন দুইটা ডেফিনেশন ছিল? একটা হলো পারপেন্ডিকুলার টু দা ডিরেকশন বললে পরে তো তখন কি হবে, এখানের মধ্যে আমাদের ডেফিনেশন গুলি এটা বলতেছে এখানের মধ্যে অ্যানসারটা দেখে। এখানের মধ্যে কি এ নাম্বারে কি বলতেছে যে পোলারাইজড ওয়েভ কি করে ইন আ সিঙ্গেল প্লেন which is perpendicular to the direction of wave travel। এখন এখানের মধ্যে ব্যাপারটা দেখো, যে প্লেনে অসিলেট করবে, বুঝছো নাবিল, যেই প্লেনে অসিলেট করবে ওই প্লেনটার মধ্যে কি থাকতে হবে? যদি প্লেনের কথা বলে তো তখন বলতে হবে which includes, ঠিক আছে? প্লেন অফ অসিলেশনের কথা যখন নাকি বলছে তো তখন ওখানের মধ্যে কি করতে হবে? দ্য প্লেন অফ অসিলেশন ইনক্লুডস দ্য ডিরেকশন অফ ওয়েভ ট্রাভেল। বুঝতে পারছো? যে যেই প্লেন, এই যে এই প্লেন, যে মনে করো ভার্টিক্যাল প্লেনে অসিলেট করতেছে, যে ভার্টিক্যালি উপরে নিচে যায়, তো এটা কি হবে? দিস কন্টেইনস অর দিস ইনক্লুডস দ্য ডিরেকশন অফ ওয়েভ মোশন। আর যখন নাকি বলবে একটা ডিরেকশনে অসিলেট করে তখন ওই ডিরেকশনটা কি হবে? that direction will be perpendicular to the direction of wave travel। যে ডিরেকশন অফ অসিলেশন বলছে এটা প্লেন না। প্লেন মানে কয়টা ডাইমেনশন নাবিল? প্লেন মানে কিন্তু একটা 2D সারফেস, বুঝছো? তো তাহলে প্লেন যখন বলবো প্লেনের মধ্যে কি থাকতে হবে? ডিরেকশন অফ ওয়েভ ট্রাভেলটা ইনক্লুড থাকা লাগবে বা কন্টেইন করা লাগবে। যে এখানের মধ্যে কোশ্চেন নাম্বার 2 যদি আমরা দেখি, এখানে এক্সপ্লেনেশন সহ থাকার কথা নাকি? কোশ্চেন নাম্বার 2 এর অ্যানসারটা হলো ডি। কেন? polarized wave have oscillations in one direction which is perpendicular to the direction of wave travel। এই যে দেখছো ওয়ার্ডটা কি? প্লেন যখন বলবে তখন কি হবে? সিঙ্গেল প্লেনে অসিলেট করলে that plane includes or that plane contains the direction of wave travel। বুঝতে পারছো? এই যে not perpendicular to it, একদম সুন্দর মতো এক্সপ্লেনেশন ওয়াইজ লেখা আছে। বুঝতে পারছো এখন নাবিল যে কেন এটা ডি হইছে? ওকে, সো কোশ্চেন নাম্বার 2 আমাদের গেল। অ্যানসারটা হবে সরি। এর জন্যই কিন্তু পোলারাইজেশন পড়ানোর সময় আলাদা করে ডেফিনেশন লিখে রাখছিলাম। এরকম পোলারাইজেশনের অনেকগুলো কোশ্চেনে এই ডেফিনেশনটা যত ভালো মতো বুঝবা তত ইজিলি অ্যানসার করতে পারবা। আচ্ছা, তো কোশ্চেন নাম্বার 1 এ কারো প্রবলেম নাই, 2 এর প্রবলেম ডান। কোশ্চেন নাম্বার 3 4 5 6 এগুলাতে কারো প্রবলেম আছে? কোশ্চেন নাম্বার 3 4 5 6 এ যদি প্রবলেম না থাকে দেন আমরা কোশ্চেন নাম্বার 7 এ যাব, ওখানে একটা প্রবলেম আছে। তো কোশ্চেন নাম্বার 3 4 5 6 এগুলাতে কারো কি কোনো প্রবলেম পাইছো? ওকে, তো তাহলে আমরা কোশ্চেন নাম্বার 7 এ চলে যাই। কোশ্চেন নাম্বার 7 এর এখানে কি বলছে লেটস সি। A negative temperature coefficient thermistor is connected to a circuit as shown। তো এখন থার্মিস্টরের ওয়ার্কিং প্রিন্সিপাল কেমন? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায় নাকি সাইমা? তো তাহলে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স কমে যায়, আর এটা কি? এটা হলো একটা ফিক্সড রেজিস্টর যার রেজিস্ট্যান্স অলওয়েজ ফিক্স থাকে। আচ্ছা, ভালো কথা। তো এখন এখানের মধ্যে বলতেছে এটা কি, যে টেম্পারেচার অফ দ্য থার্মিস্টর ইজ ইনক্রিজড। তো টেম্পারেচার যদি বাড়ে এখন থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা কি হবে? রিক্তি, টেম্পারেচার বাড়লে থার্মিস্টরের রেজিস্ট্যান্স কমে যাবে না? জি ভাইয়া। ওকে, তো ফার্স্টে তোমাদেরকে একটা জিনিস বুঝাই, যে মনে করো ইনিশিয়ালি থার্মিস্টরের রেজিস্ট্যান্স ছিল একটা, ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্স ছিল একটা, এন্ড এই দুইটা রেজিস্টর তাদের রেজিস্ট্যান্স সাম আপ করলে কি পাবো? টোটাল রেজিস্ট্যান্স পাবো নাকি? এতটুকু বুঝতেছো সাইমা? দেন এখন দেখো আফটার যে টেম্পারেচার যখন বাড়লো তখন কি হচ্ছে? থার্মিস্টরের রেজিস্ট্যান্সটা কমে গেছে,
কিন্তু ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্সটা তো আগের মতনই আছে নাকি? তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স কি হবে, কমে যাবে না? এটা কি বুঝতে পারতেছো যে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট যে কমে যাচ্ছে? তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স অফ দ্য সার্কিট যদি কমে যায়, এখন তাহলে দেখো পাওয়ার সাপ্লাইটা তো ফিক্সড, তো তাহলে পাওয়ার সাপ্লাইর ইএমএফ হলো ফিক্সড, তো উই নো V is equal to IR, তো তাহলে টোটাল রেজিস্ট্যান্স যদি কমে যায় তো তখন কি ভোল্টেজ কনস্ট্যান্ট, রেজিস্ট্যান্স কমে গেলে কারেন্ট বাড়বে, তো তাহলে রিডিং অন দ্য অ্যামিটার উইল ইনক্রিজ, তো অ্যামিটারের রিডিং ইনক্রিজ করবে এমন অপশনই আছে কয়টা, এ আর বি নাকি সাইমা? ওকে, এরপরে দেখো এটা প্রথমে গেল, দেন বলো থার্মিস্টরের রেজিস্ট্যান্স যেহেতু কমে গেছে তো তাহলে তার অ্যাক্রসে ভোল্টেজ কমে যাবে, তো তাহলে V1 এর অ্যাক্রসে রিডিং ডিক্রিজ, তো এ এন্ড বি দোনোটার মধ্যেই আছে। হোয়াট অ্যাবাউট দিস V2? V2 এর এখানে দেখো তার রেজিস্ট্যান্স তো ফিক্সড নাকি লামিয়া? ফিক্সড রেজিস্টর রেজিস্ট্যান্স ফিক্সড কিন্তু কারেন্ট কমে গেছে, তো কারেন্ট যদি কমে যায়, যে এখানের মধ্যে দেখো যে ফিক্সড রেজিস্টরের তোমার রেজিস্ট্যান্স, কারেন্ট তো বেড়ে গেছে, স্যার উল্টা বলতেছি, কারেন্টটা বেড়ে গেছে, তো রেজিস্ট্যান্স হলো ফিক্সড, এখন কারেন্ট যদি বেড়ে যায় তো তাহলে কি ভোল্টেজ রিডিংটা বাড়বে নাকি আগের মতনই থাকবে? বাড়বে। বাড়বে, তো তাহলে স্টেজ দা সেমটা ভুল, তো তাহলে বি হবে না, আমাদের অ্যানসারটা হবে কি এ। সাইমা বুঝতে পারছো এখন? ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 7 এর অ্যানসার এ গেল। এরপরে কোশ্চেন নাম্বার 8, 9, 10 এমসিকিউ তে কারো প্রবলেম আছে আর? একটু 9 এ যাও ভাইয়া। 9 নাম্বার, ওকে, সো 9 নাম্বারের এখানে আচ্ছা মধ্যে 9 তো লাইক বলো। পারি এটা, বাট এটা কেন হয় না এটা একটু বুঝাবা। ওকে দেখি, আচ্ছা এটা কেন হয় না, এখানে মধ্যে দেখো যে তোমার অ্যাঙ্গেলটা কি আমরা প্রোট্রাক্টর দিয়ে বের করতে পারবো? দেখো তো লাইটটা তো এরকম ডিফ্রাকশন হয়ে হয়ে যাইতেছে নাকি ডিফ্রাকশন গ্রেটিং থেকে, এখন তুমি যদি হ্যাঁ এখানে ভাইয়া। মধ্যে প্রোট্রাক্টর বসাও তো প্রোট্রাক্টরের মধ্যে কি লাইটটা আটকায় যাবে না? ও বুঝছি ভাই, বুঝছি। তো ওখানে মধ্যে তো আমরা পাবো না, তো আমরা আসলে করবো কি স্ক্রিনের মধ্যে সেন্ট্রাল ম্যাক্সিমা আর ফার্স্ট অর্ডার ম্যাক্সিমার ওরকম ডিসটেন্সটা নিয়ে দেন পিথাগোরাস থিওরেম দিয়ে ওরকম বের করবো, বুঝছো অ্যাঙ্গেলটা, এটা প্রোট্রাক্টর দিয়ে পসিবল না, ঠিক আছে? এই জিনিসটা এক্সপ্লেনেশন এখানে লেখা থাকার কথা, যে কি লিখছে তারা। A is not correct as theta is calculated by taking measurement of the diffraction grating to screen distance and the distance between bright dots using trigonometry, যেটা বললাম পিথাগোরাস দিয়ে বের করা হয়, ওই যে sin cos tan দিয়ে বেসিক্যালি। ওকে, তো এমসিকিউ গুলি থেকে আর কারো কোনো রকমের কনফিউশন আছে? জেরিন, ইফাজ? ওকে, তো তাহলে এমসিকিউ তে কোনো প্রবলেম নাই। নাও কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 এ কি কারো কোনো কনফিউশন আছে? 11 সি তে একটু যাও তো ভাইয়া। ওকে, 11C, 11C তে কি বলছে? The frequency of the vibration generator is reduced until the wave pattern shown, যে এরকম একটা জাস্ট একটা দুইটা লুপ ক্রিয়েট করছে, এরকম একটা প্যাটার্নে নিয়ে আসছে। এখন বলতেছে explain the effect that it would have on the speed of the waves, এখন স্পিড, এখন তোমার স্পিডটা কিসের উপর ডিপেন্ড করে বলো তো? তোমার একটা না স্ট্যান্ডিং লাইক এখানেই মানে কোশ্চেনটা আছে, এটা ওভার কোন টেনশন, ফর্মুলাটি? একটা তো এখানে হলো কি ভি? হ্যাঁ একটা এটা আর একটা এটা, যেটাই বলো। এখন এখানে ফ্রিকোয়েন্সি কমাইছো কিন্তু ওয়েভলেন্থটা কি করেসপন্ডিংলি ওয়েভলেন্থ বেড়ে আমার গেছে বাইরে না? গেছে। হ্যাঁ ভাইয়া, এক্স্যাক্টলি, ওইটা ব্যালেন্স করে দেয়। ওইটাই, যে বুঝছি। তোমার এখানে মধ্যে স্ট্রিং এর এখানে মধ্যে তোমার টেনশন এন্ড মাস পার ইউনিট লেন্থ অ্যাজ লং অ্যাজ সেম আছে, তো তখন তোমার যতগুলা লুপই তুমি ক্রিয়েট করো না কেন, দ্য স্পিড অফ দ্য ওয়েভ ওয়ন্ট চেঞ্জ, বুঝছো? এই যে T and mu are same, so তাহলে speed would remain the same, or as frequency decreases the lambda increases, so তাহলে there is no effect on speed, বুঝতে পারছো? বুঝছি ভাইয়া।
তো কোশ্চেন নাম্বার 11 নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই? ঠিক আছে, কোশ্চেন নাম্বার 12। 12 এর 2 নাম্বার পার্টটা করে মানে A2 টা করে দিলে। A2, ঠিক আছে, আমরা কোশ্চেনটা পড়ি। কি বলতেছে? Solar panels generate electricity when sunlight is incident on the surface of a panel. আচ্ছা, তো একটা প্যানেলের উপরে সানলাইট যখন পড়ে তো তখন সোলার প্যানেল ইলেকট্রিসিটি জেনারেট করতে পারে। কিভাবে করে এইসব জানার আমাদের দরকার নেই, আমাদের ক্যালকুলেশন যা যা চাই ওইরকম ওয়াইজ করে ফেলবো। কি বলতেছে? The total generation of electricity worldwide in 2014 was approximately 23,800 terawatt hour. এই ওয়াট আওয়ার ব্যাপারটা কি? ওয়াট আওয়ারটা আসলে আমাদের, আমরা কারেন্টের বিল দেই না লামিয়া, আমরা যে ইলেকট্রিসিটি বিল দেই, এই ইলেকট্রিসিটি বিল ক্যালকুলেট করতে বুঝো? মিটারের ওই রিডিং দেখে কি ক্যালকুলেট করতে পারো ইলেকট্রিসিটি বিল কত আসছে? আমাদের বলে না যে এত ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করা হয়েছে বা অত ইউনিট ইলেকট্রিসিটি ইউজ করা হয়েছে। তো 1 ইউনিট ইলেকট্রিসিটি মানে হলো 1 কিলোওয়াট আওয়ার। কিলোওয়াট এটা কিসের ইউনিট? পাওয়ার। আর আওয়ার কিসের ইউনিট? টাইম। তো পাওয়ার আর টাইম মাল্টিপ্লাই করলে কি পাই? এনার্জি পাই। সো 1 কিলোওয়াট আওয়ার আসলে একটা এনার্জির ইউনিট। তো এত এনার্জি ইউজ করলে পরে আমরা বলি 1 ইউনিট ইলেকট্রিসিটি ইউজ হয়েছে। তো এরকম আমাদের রেসিডেন্সিয়াল এরিয়ার জন্য, ফ্যাক্টরিজ এন্ড মেশিনারিজ ওরকমের ওদের জন্য, দেন অন্যান্য অফিসের জন্য এক একজনের জন্য পার ইউনিট ইলেকট্রিসিটির কস্টিং আলাদা আলাদা। তো এইভাবে করে করে ইলেকট্রিসিটির বিল কত আসে না আসে ওইসব ক্যালকুলেট করা যায়, এগুলো মজা আছে। তো এখন এখানের মধ্যে আমরা দেখি তারা বলেই দিছে অলরেডি যে 1 টেরাওয়াট আওয়ার মানে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 15 জুল। তো তাহলে আমাদের কনভার্সন কি রে ভাই, তুমি জীবনে কোনো কিছু তো মজাই পাও না, খালি জ্বালাই মজা তোমার। আচ্ছা, তো তাহলে 1 টেরাওয়াট আওয়ার মানে কত জুল এটা দেওয়া। তো তাহলে যত টেরাওয়াট আওয়ার দেওয়া আছে ওইটার করেসপন্ডিং এনার্জি আমরা ক্যালকুলেট করতে পারবো, তাই না? এখন এখানের মধ্যে কি বলতেছে দেখো, some scientists claim that if the Sahara Desert were covered with solar panel, যে সাহারা ডেজার্ট তো আমাদের ইকুয়েটোরিয়াল এরকম রিজিয়নের মধ্যে, তো তাহলে সানলাইট ওখানে ডিরেক্টলি পড়ে। তো বলতেছে যদি পুরোটা সোলার প্যানেল দিয়ে কি করে দেওয়া হয়, ঢেকে দেওয়া হয়, তো তখন কি হবে? sufficient electricity would be generated to supply the whole world. তো A1 এ বলতেছে calculate the maximum energy received by the solar panels in 1 hour. এটা হলো তোমার ইন্টেন্সিটি, এটা হলো তোমার এরিয়া। তো তাহলে আমরা কি জানি? ইন্টেন্সিটি ইজ ইকুয়াল টু পাওয়ার বাই এরিয়া, নাকি? তো তাহলে আমরা এখানে থেকে পাওয়ার পাবো যে পার সেকেন্ডে কত এনার্জি পাচ্ছি। তো তাহলে ইন্টেন্সিটি টাইমস এরিয়া। তো এখানে ইন্টেন্সিটি কত? 1100, এরিয়া হলো এইটা। তো কত আসে? একজন একটু বলো তো ক্যালকুলেটর ভ্যালুটা কত আসে? 1.012 into 10 to the power 16 ওয়াট। এত ওয়াট, তো তার মানে কি এটা 1 সেকেন্ডে এত। তো বলছে কি 1 ঘন্টায় কত হয় এটা বের করতে বলছে। সো in 1 hour energy is equal to what? 1.012 into 10 to the power 16 into 1 hour মানে 60 into 60, এটা কত আসে? 3.64 into 10 to the power 19 জুল। এত। তো এখন আমাদের গিভেন ইনফরমেশন গুলো 2 সিগনিফিকেন্ট ফিগারে, তো ফাইনাল অ্যানসারটা 2 সিগনিফিকেন্ট ফিগারে দেওয়ার কথা। দেখি তারা কি করছে। 3.6 into 10 to the power 19 এরকম, তাই না? তো তাহলে এই জিনিসটা হলো কি যে 1 ঘন্টায় কত ইলেকট্রিক্যাল এনার্জি প্রডিউস করতে পারে, এটা কি ম্যাক্সিমাম পসিবল। যে সানলাইট একদম ফুল ইন্টেন্সিটিতে যখন আসতে পারে তো তখন আমাদের কত হয় ওই জিনিসটা। এখন তোমার যে প্রবলেমটা নাম্বার 2 তে, A2 তে,
determine whether covering the Sahara Desert with solar panels would be able to generate enough electricity for the whole world. যে আমাদের হোল ওয়ার্ল্ডে টোটাল কত লাগছিল, এত এনার্জি লাগছিল নাকি? তো টোটাল এনার্জি for the world in 2014 is equal to what? 23800 আর 1 terawatt মানে 3.6 into 10 to the power 15. এটা করলে পরে কত আসে, যে পুরো এক বছরে টোটাল কত জুল এনার্জি লাগবে ওইটা বের করতেছে প্রথমে। এটা কত আসে? Eight 8.6 into 10 to the power 19. এটা হ্যাঁ, ওকে। তো তাহলে এত জুল এনার্জি লাগে কি, এত জুল এনার্জি লাগে ওয়ার্ল্ড ওয়াইড, ওই এক বছরে লাগছিল আর কি 2014 এ, ঠিক আছে? তো এখন সাহারা ডেজার্টের এটা তো তাহলে ভালোই এখন। তো এখন এটা হলো রিকোয়ার্ড এনার্জি হলো এত, আর এটা 1 ঘন্টায়, তাই না? সাহারা ডেজার্টের ওখানে মধ্যে 1 ঘন্টায় এত এনার্জি জেনারেট করে। তো তাহলে পরে সাহারা ডেজার্টের এটা তো কভার করলে পরে হওয়ার কথাই না, যে 1 বছরের সাথে এটা যদি আমরা মাল্টিপ্লাই করি যে 1 আওয়ারে এত, তো তাহলে 1 বছরে কত হয়? এখানে তারা করছে কি দেখো, ফার্স্টে 1 বছরের জন্য বের করছে নাবিল, যে টোটাল এনার্জি ওয়ার্ল্ড ওয়াইড ইন 1 ইয়ার কত লাগে, মাত্র যেটা ক্যালকুলেট করলাম যে 8.6 into 10 to the power 19 জুল। তো 1 বছরে এত এনার্জি দরকার। তো তাহলে ওইটাকে কততে নামায় নিয়ে আসছে, 8.6 into 10 to the power -19 ডিভাইডেড বাই আমরা 1 ঘন্টায় যত এনার্জি প্রডিউস করতে পারি, এটা কত আসতেছে এখানের মধ্যে 2.4। তো এখানের মধ্যে কাজটা কি? সো worldwide electrical energy consumption in 2014 would be produced in less than 3 hours, যে মাত্র 3 ঘন্টার মধ্যে যে সাহারা ডেজার্ট পুরাটাকে যদি কি করো, সাহারা ডেজার্ট পুরাটাকে যদি তুমি সোলার প্যানেল দিয়ে ভরায় ফেলো, তো তাহলে উইদিন 3 আওয়ার্স, যে এখানের মধ্যে দেখো, এখানের মধ্যে আমরা যদি এমন একটা কাজ করি যে 3.64 into 10 to the power 19 জুল এই এনার্জি প্রডিউস করে কতক্ষণে, ইন 1 আওয়ার নাকি? তো তাহলে 1 জুল এনার্জি প্রডিউস করে ইন 1/8, 64টা না লিখে 6 লিখি, তো তাহলে জানো সমস্যা না। এত আওয়ার্স। তো তাহলে আমাদের 1 বছরের জন্য যা ইলেকট্রিসিটি লাগে, যে 8.6 টাইমস 10 to the power 19, তো এটা করতে কত ঘন্টা সময় লাগবে দেখো, তো এত ঘন্টা সময় লাগতেছে, কত আসে 2.4। তো তার মানে কি পুরো 1 বছরের ইলেকট্রিসিটি সাপ্লাই মাত্র 2.4 আওয়ার্স এর মধ্যে সে কি করে ফেলতে পারবে, জেনারেট করে ফেলতে পারবে, যদি আমরা পুরো সাহারা ডেজার্টটাকে কি করে দেই, সোলার প্যানেল দিয়ে ভরাই দেই। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, করাই দিব, সমস্যা নেই। নাবিল এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ভাই বুঝছি। ও, তো এখন আচ্ছা ভাই, question- প্রথমে এই দুটা মাল্টিপ্লাই করলাম কেন, প্লাস দুইটা না সেম ভ্যালু ডিফারেন্ট ইউনিটে। দুইটা তো সেম ভ্যালু না, এখানের মধ্যে দেখো এইটা কি
23,800 টেরাওয়াট আওয়ার। ঠিক আছে, তো এখন এত টেরাওয়াট আওয়ার, তো এখন 1 টেরাওয়াট আওয়ার is equal to 3.6 into 10 to the power 15 জুল। সো তাহলে 23,800 টেরাওয়াট আওয়ার ওইভাবে করে করছি, বুঝছো? ওকে, তো এখন কোশ্চেন নাম্বার 12 থেকে আর কোনো প্রবলেম আছে? ওকে, কোশ্চেন নাম্বার 12 এর প্রবলেম না থাকলে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13 এ কারো কোনো প্রবলেম আছে? ওকে, কোশ্চেন নাম্বার 14 এ প্রবলেম আছে। কোশ্চেন নাম্বার 14 টা দেখাই। 14 এর C1, 15 এর C2, 16 এর B। আচ্ছা, 14 এর C1 কি হইছে? An experiment was carried out using this circuit. এই যে আমাদের ফটোসেল সার্কিট দিয়ে একটা এক্সপেরিমেন্ট ক্যারি আউট করছে। কেমন জিনিস? The potential difference applied to the photocell opposes the movement of the electrons through the photocell, reducing the current. এটা তো আমরা জানি যে অপোজিট ডিরেকশনে যখন ওই পটেনশিয়ালটা অ্যাপ্লাই করব তখন কি হবে? ওই যে স্টপিং ভোল্টেজ বের করার জন্য যেটা করতাম অমন টাইপের আর কি। তো তাহলে বলতেছে C1 এ the variable power supply was initially set at 0 volt and the reading on the emitter was এত। তো তাহলে ইনিশিয়ালি কারেন্টের ভ্যালু ছিল এত। দেন কি করছি? যত আমরা ভেরিয়েবল পাওয়ার সাপ্লাইয়ের ভোল্টেজ বাড়াইছি তত কারেন্ট কমবে, কারেন্ট কমবে, কমতে 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 কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। তো এখন বলতেছে কি, the intensity of the ultraviolet light was then increased without changing the frequency. So তাহলে ফ্রিকোয়েন্সি যা ছিল তাই আছে, জাস্ট কি হয়েছে? ইন্টেন্সিটি বাড়াইছে, যে পার ইউনিট টাইমে এখন বেশি বেশি করে ফোটন আসবে। ওকে, পার ফোটনের এনার্জি আগের মতো নিয়ে আসছে, জাস্ট কি করতেছে? পার ফোটনের এনার্জি আগের মতো নিয়ে আসছে, জাস্ট নাম্বার অফ ফোটন রিচিং দা ফটোসেল। এটা নাম্বার অফ ফোটন রিচিং দা ফটোসেল, এটা কি হয়ে যাবে? বেড়ে যাবে যদি কি করে? ইন্টেন্সিটি বাড়ায় দেয়। তো এখন বলতেছে এক্সপ্লেইন হোয়াট হ্যাপেন টু দ্য রিডিং অন দ্য এমিটার। তো এখন এখানের মধ্যে এমিটারের মধ্যে রিডিংটা কি হবে বলো তো? যদি আমাদের ফার্স্ট এর কথাটা কেমন ছিল মনে আছে সাইমা? ফার্স্ট কথাটা ছিল যে ইজ দ্য ফ্রিকোয়েন্সি এনাফ টু কজ ফটো ইলেকট্রিক ইমিশন অর নট। যদি ফ্রিকোয়েন্সি এনাফ না হয়, তুমি যত মন চায় তত ইন্টেন্সিটির লাইট দাও না কেন, কোনো ইলেকট্রন এমিট হবে? সো তাহলে if the frequency is not enough, যে থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে যদি ফ্রিকোয়েন্সি কম হয়, যত মন চায় তত ইন্টেন্সিটি দাও না কেন, কোনো লাভ নাই। কিন্তু আমরা তো এখানের মধ্যে অলরেডি বলেই দিছে যে আলট্রাভায়োলেটটা দিয়ে তো ফটো ইলেকট্রন এমিট হয়। তো তার মানে কি ফ্রিকোয়েন্সি ইজ মোর দ্যান সাফিসিয়েন্ট টু কজ ফটো ইলেকট্রিক ইমিশন। তো তার মানে দিস ফোটনস ইন্ডিভিজুয়ালি আর এনার্জেটিক এনাফ টু কজ ফটো ইলেকট্রিক ইমিশন। এটা নিয়ে তো কারো কোনো কনফিউশন নাই, আছে মুয়াজ? তো তাহলে ফ্রিকোয়েন্সি ইজ এনাফ। সো এখন কি করতেছে? ফ্রিকোয়েন্সিটাকে ফিক্সড রেখে হোয়াট দে আর ডুইং, দে আর ইনক্রিজিং দ্য ইন্টেন্সিটি। তো ইন্টেন্সিটি বাড়াইলে কি হবে? ইন্টেন্সিটি বাড়াইলে, হ্যাঁ জিজ্ঞাসা করলাম, এই যে আমাদের এইটা ফ্রিকোয়েন্সি আর ইন্টেন্সিটি রিলেটেড যে রিলেশনটা ওইটা নিয়ে বলতেছিলাম যে তোমার ইন অর্ডার টু কজ ফটো ইলেকট্রিক ইমিশন মেইন ব্যাপারটাই হলো তোমার ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি যদি এনাফ না হয়, তুমি যত ইচ্ছা তত ইচ্ছা তত ইন্টেন্সিটি দাও না কেন, কি করতে পারবে না? কোনো ফটো ইলেকট্রিক ইমিশন করাইতে পারবে না। কিন্তু আমাদের এখানে কোয়েশ্চেনে অলরেডি বলেই দিছে যে এক্সপেরিমেন্ট করে কি পাইছি? ইনিশিয়ালি দেয়ার ইজ আ কারেন্ট। তো হোয়াট ডাজ দ্যাট মিন? ইনিশিয়ালি কারেন্ট আছে মানে ফটো ইলেকট্রন ইজ বিং এমিটেড। তো ফটো ইলেকট্রন এমিট হচ্ছে মানে কি ফ্রিকোয়েন্সিটা থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বড়। এটা নিয়ে কি কোনো কনফিউশন আছে?
তো ফ্রিকোয়েন্সিটা যদি থ্রেশহোল্ড ফ্রিকোয়েন্সি থেকে বড় হয়, তো এখন দেখো ইন্টেন্সিটি বাড়াইলে কি লাভ হইতেছে। ইন্টেন্সিটি বাড়াইলে এখন লাভটা হইতেছে এরকম, যে আগে তোমার সাপোজ এরকম ছিল, কেমন জিনিস, 1 2 3 4 5, আগে 1 সেকেন্ডে 5টা ফোটন আসতো ওই মেটাল প্লেটের ওখানে, and each photon is energetic enough to cause photoelectric emission, মানে প্রত্যেকটা ফোটন কি করবে, ইলেকট্রন এমিশন করাইতে পারবে। এখন তুমি ফ্রিকোয়েন্সি সেম রেখে কি করলা, ফ্রিকোয়েন্সি সেম রেখে তুমি ইন্টেন্সিটি বাড়াই দিছো, মানে আগে 1 সেকেন্ডে 5টা ফোটন আসতো, এখন 1 সেকেন্ডে ইকুয়াল এনার্জির ফোটন, কিন্তু নাম্বার অফ ফোটন কি হয়ে যাবে, বেড়ে যাবে। বুঝতে পারতেছো কি বলতেছি মুয়াজ? তো তাহলে এখানের মধ্যে কি, each individual photon is capable of causing photoelectric emission and the number of photons reaching the metal plate have increased। তো তার মানে কি, ইলেকট্রন এমিশনের নাম্বার এখন বেড়ে যাবে না। তো নাম্বার অফ ইলেকট্রন পার ইউনিট টাইমে যদি বেশি করে এমিট করে, সো হোয়াট উইল হ্যাপেন, কারেন্টের ভ্যালু বাড়বে নাকি কমবে? বেশি বেশি করে যদি ইলেকট্রন এমিট হয়, তো তাহলে কি করবে, কারেন্টের ভ্যালুটা ইনক্রিজ করবে। বুঝতে পারতেছো? মুয়াজের ইন্টারনেটে মনে হয় অনেক প্রবলেম দিতেছে এখনো। আচ্ছা, সো তাহলে বাকি সবাই যারা শুনছো, তোমাদের কি কারো এই কোশ্চেনটা নিয়ে কোনো প্রবলেম আছে? যেটা বললাম যে since we have already seen in the question that the ultraviolet is capable of causing photoelectric emission, তো তার মানে কি, the frequency is sufficient enough to cause this। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে তোমার ফ্রিকোয়েন্সি সেম রেখে ইন্টেন্সিটি বাড়াই দিচ্ছে, মানে কি সেম এনার্জির ফোটন, জাস্ট নাম্বার অফ ফোটন রিচিং দ্য মেটাল প্লেট উইল ইনক্রিজ। তো তখন কি, নাম্বার অফ ইলেকট্রন বেশি বেশি করে ইমিট হবে পার সেকেন্ডে, তো তখন কারেন্টের ভ্যালুটা বেড়ে যাবে। তো এখানের মধ্যে জিনিসটা কি, হ্যাঁ বুঝাই দিব লামিয়া পরেরটাও, সমস্যা নাই। তো এই যে এখানের মধ্যে কাজটা কি দেখো, increased intensity means more photons per second and more photons lead to more electrons being emitted per second, so তাহলে the reading on the emitter will increase। ওকে, তো তাহলে এই ব্যাপারটা আমাদের লিখতে হবে, কি জিনিস, এই জিনিসটা আমি এক্সট্রা একটা লাইন লিখে রাখতেছি, তাহলে যেন তোমাদের কনসেপ্টটায় কোন রকমের ঘাপলা না থাকে। তো কি জিনিস, the photons are energetic enough to cause photoelectric emission। এটা আমরা বুঝলাম কিভাবে, ফ্রিকোয়েন্সিটা দেখে বুঝছি যে ফ্রিকোয়েন্সি যতই ছিল, যাই ছিল, ওইটা দিয়ে কি করতে পারতেছিল, ইলেকট্রন এমিট করতে পারতেছিল। তো তার মানে ফ্রিকোয়েন্সি নিয়ে কোনো ঝামেলা নাই। তো এখন the more we will increase the intensity, the greater number of electron will be emitted। তো তাহলে এখানে কি, so a greater intensity means more photons reaching the, এখানের মধ্যে photocell আর কি, more photons reaching the photocell per second, so a greater number of electrons will be emitted per second, thus the reading on the emitter
will increase. ওকে, সো তাহলে এই কোশ্চেনটা গেল। নাও লেটস সি, এই কোশ্চেনটা যারা যারা লিখতে চাও একটু লিখে ফেলো, দেন আমরা C2 তে যাব। ওকে, সো লেটস গো টু C2। কি বলছে? The variable power supply was adjusted until the reading on the emitter became 0 microampere, মানে কি স্টপিং ভোল্টেজের সমান বানাই দিছে। তো তাহলে the reading on the voltmeter was this, so এটা কি, this is the stopping potential or the stopping voltage, ঠিক আছে। Calculate the work function in joules of the metal used in the photocell। তো এখন এখানে কি স্টপিং পটেনশিয়াল থেকে আমরা কি পাবো বলতো? ম্যাক্সিমাম কাইনেটিক এনার্জি পাবো না? এটা স্টপিং পটেনশিয়াল যত আর স্টপিং ভোল্টেজ যত, এটা থেকে আমরা কি বের করতে পারবো? we know maximum ke max is equal to what? stopping potential into E, যে আমাদের ইলেকট্রনের চার্জ মাল্টিপ্লাইড বাই স্টপিং পটেনশিয়ালের যে ভ্যালুটা। সো ইলেকট্রনের চার্জ কত লামিয়া? 1.6 times 10 to the power minus 19, আর ভি স্টপ কত? 3.59। এটা করলে পরে কত আসে? হ্যাঁ 5.74 into 10 to the power minus 19। এটা জি ওকে, সো তাহলে দিস ইজ দ্য ম্যাক্সিমাম কেই। তো তাহলে আমাদের ফ্রিকোয়েন্সি অফ দ্য আলট্রাভায়োলেট লাইট ইউজড ইজ দিস। তো আমরা যে ফটো ইলেকট্রিক ইকুয়েশন যেটা জানি, যে আইনস্টাইনের ইকুয়েশন, কি জিনিস? যে HF is equal to work function plus maximum KE, নাকি? এই ফর্মুলা জানি না? জি ভাইয়া। তো এখন এখানে থেকে আমরা কি করব? ওয়ার্ক ফাংশনটা বের করব। সো ওয়ার্ক ফাংশন is equal to HF minus maximum KE। তো H কত? 6.63 times 10 to the power minus 34, নাকি? আর ওখানে ফ্রিকোয়েন্সি কত ইউজ করতেছি? 2.00 times 10 to the power 15। এটা থেকে মাইনাস করব আমাদের ম্যাক্সিমাম কে এর ভ্যালুটা। তাহলে পরে কত আসে? হ্যাঁ 7.52 into 10 to the power minus 19। 7.5 এর পরে কি 2 জি into 10 to the power minus 19। এটা। জি সো আমাদের গিভেন ইনফরমেশন 3 সিগনিফিকেন্ট ফিগারে, যে এটা 3 সিগনিফিকেন্ট ফিগার, এটা 3 সিগনিফিকেন্ট ফিগার, সো ফাইনাল आंसर 3 সিগনিফিকেন্ট ফিগারেই রাখবো। দেখি এখানে তারা ফাইনাল आंसर 2 তে নিছে, বাট আমাদের 3 তে রাখলেও সমস্যা হওয়ার কথা না। তো তারা 2 তে নিলো কেন? তারা তো নিজেরাই তো 3 সিগনিফিকেন্ট ফিগারে দিছে। তো 7.5 ওদের তো আসছে কত? 7.56, তোমার আসছে 7.52। এমন কেন হলো? 6.63 times 10 to the power minus 34 into 2 times এটা, then 1.6 times এটা into এটা। আচ্ছা, তারা এইখানে একবার রাউন্ড আপ করছে, এখানে একবার রাউন্ড আপ করছে, দেন দুইটা রাউন্ড আপ ভ্যালুর মধ্যে ডিফারেন্স নিছে। তো তাহলে এই জিনিসটা করছে তারা, আলাদা করে প্রথমে HF বের করছে, বুঝছো? আলাদা করে HF বের করছে, আলাদা করে ম্যাক্সিমাম কে বের করছে, দেন দুইটার মধ্যে ডিফারেন্স পেয়েছে। বাট এত বড় ডিফারেন্স আসবে তাইলে বলে? ক্যালকুলেটর বসায় দেখি। 6.63 times 10 to the power minus 34, 2 times 10 to the power 15,
আচ্ছা, সো তাহলে তারা 1.326 এখানে এটা আসে 1.326 টাইমস 10 টু দি পাওয়ার -18, এটাকে তারা 1.33 বানাই দিয়েছে। তো 26 থেকে 33 বানায় দেওয়ার জন্য ওখানের মধ্যে ডিফারেন্সটা ক্রিয়েট হচ্ছে, বুঝছো? তো এটা নিয়ে ওরকম সমস্যা না, জি ভাই। এখানের মধ্যে আমরা আলাদা করে তাহলে বের করে দেওয়া। HF কত আসে 6.63 times 10 to the power -34 into 2.00 times 10 to the power 15. So 1.33 times 10 to the power -18. এখন এই দুটোর মধ্যে ডিফারেন্স 1.33 times 10 to the power -18 minus 5.74 times 10 to the power -19. তারপরে কত আসে এখন আসে 7.56, বুঝছো? তারা ওখানের মধ্যে রাউন্ড আপটা আগে করে রাখছে, তো এর জন্য ওখানের মধ্যে অ্যান্সারের মধ্যে ডিফারেন্স ক্রিয়েট হয়েছে, বুঝতে পারছো লামিয়া? কিন্তু ভাইয়া এরকম যদি একসাথে করে দিই আর অ্যান্সার এরকম আসে, আমার তো প্রসেস ঠিক থাকে, তখন কি হ্যাঁ, এখানে মার্কসের সাথে এখানের এরকম মধ্যে ডিফারেন্স থাকে? অ্যান্সারের উপর এখানের মধ্যে অ্যান্সার নিয়ে ওরকম সমস্যা করার কথা না। এখানের মধ্যে যদি আমরা একটা জিনিস দেখাই, তারাও তোমাদেরকে এক্সামিনার্স রিপোর্টটা দেখাই, দেখি এখানের মধ্যে কি বলছে। কত নাম্বার কোশ্চেন যেন 14 নাকি? এই যে এখানের মধ্যে কাজটা কি? Although a 4-mark question, a very few candidates scored 2 or 3 marks here, as the understanding required to allow them to progress beyond the first marking point was often not there. কেমন জিনিস? To reduce the emitter reading to 0 microampere, the power supply had to be providing electrical energy that perfectly counteracted the kinetic energy of the electron in order to stop them from moving around the circuit. The link was tricky for many, with candidates either choosing to suggest that the kinetic energy was 0 when the current was 0. তো এখানে অনেকজন এটা স্টপিং ভোল্টেজ যে ওইটাই বুঝে নাই। So those progressing beyond the point 2 generally scored all 4 marks, and a third of the candidate achieved this. মানে 1/3 of the student, মানে 33% of the student just এই কোশ্চেনে ফুল মার্কস পাইছে। ওকে রিক্তে, যেটা বলতেছিলাম, তো তুমি ডাইরেক্টলি যদি এটা অ্যাজ আ হোল ক্যালকুলেশনটা দেখায় দাও, তোমার ওই ক্যালকুলেশনের প্রসেসে যদি কোনো ইয়ে না পায়, ওই ক্যালকুলেশন ওয়াইজ যেই ভ্যালুটা আসে ওইটা দিলে পরে তারা কারেক্ট নেবে, সমস্যা নেই, বুঝছো? তো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এটা জাস্ট বললাম যে আচ্ছা ভাইয়া, ওদের অ্যান্সারটা এইটা কেন আসলো ওই জিনিসটা দেখাইছে আর কি লামিয়াকে, যে 7.56 টা আসছে বিকজ ওরা দুইটাকে সেপারেট ক্যালকুলেট করে দেন একবারে বসাইছে, বুঝছো? স্ক্রিনশটটা চলে গেছে, আরেকবার দিয়ে নেই 1 মিনিট। আর যেন রিক্তি কোনটা কোনটা বলছিল যে মুয়াজের প্রবলেম ছিল, 15 নাম্বারের কত ছিল? 15B2। 15 সি ও না বি? তো তাহলে সাইমার B2 তে প্রবলেম আর ইয়ারসি তে প্রবলেম, সমস্যা নাই, কোনটাই করা দিচ্ছি। ভাই আমারও B2 তে প্রবলেম। এখানে তো B2 ই লাস্ট, সি তো নাই। আচ্ছা, তো তাহলে B2। ওকে, দেখি কি হয়েছে এখানে, সবার এত সমস্যা। A water wave approaches a boundary between deep water and shallow water and is refracted. ডিপ ওয়াটারের স্পিড বেশি নাকি শ্যালো ওয়াটারের স্পিড বেশি? মনে আছে এই জিনিসটা আমরা
ওই নিউটনিয়ান ফ্লুইডস এর ওরকম পড়তে সময় তখন বলছিলাম ডিপ ওয়াটারে কি ফ্রিকশন বেশি কাজ করবে নাকি কম? সাইমা, ডিপ ওয়াটারের টপ মোস্ট লেয়ারটা কি উপরে থাকবে না গ্রাউন্ডের থেকে, তো তখন কি ওখানে the speed will be greater. So তাহলে ডিপ ওয়াটারে স্পিড থাকে বেশি, শ্যালো ওয়াটারে স্পিড থাকে কম। তো তার মানে হাই ভেলোসিটি রিজিয়ন থেকে লো ভেলোসিটি রিজিয়নে গেলে তখন কি হবে? ইট রিফ্র্যাক্টস টুয়ার্ডস দ্য নরমাল। এটা দেখেও বোঝা যাইতেছে, ডায়াগ্রাম দেখেও বোঝা যাইতেছে যে ডিপ ওয়াটার থেকে শ্যালো ওয়াটারে যে কি হইতেছে, টুয়ার্ডস দ্য নরমাল বেন্ড করতেছে, তাই না? আচ্ছা, এই যে the diagram shows how the direction of travel of the wave changes. Okay, এখন বললো কি এ নাম্বারে explain why the wave is refracted as shown as it travels from deep water into shallow water. You may add to the diagram. So what we can do something like ওই যে ওয়েভ ফ্রন্টের ডায়াগ্রাম আঁকানো শিখাইছিলাম না মারিয়া, যে ডিপ ওয়াটারে তো স্পিড বেশি। সো এখন ডিপ ওয়াটার থেকে যখন নাকি শ্যালো ওয়াটারে যায় তো তখন কি হবে? এটা একটু পিছায় যাবে। তো ডিপ ওয়াটার থেকে যখন শ্যালো ওয়াটারে যাবে তো তখন এটা কি হবে? এরকম পিছায় থাকবে, যে ডিপ ওয়াটারের স্পিড বেশি, শ্যালো ওয়াটারের স্পিড কম। তো এটার জন্য এমন বেন্ডিংটা হয়, বুঝতে পারছো? তো এইভাবে করে দেখাইতে পারো, যেটা বলছে যে ইউ মে অ্যাড টু দা ডায়াগ্রাম। এখানের মধ্যে কি বলছে দেখ, এই যে দেয়ার ইজ আ ডিক্রিজ ইন স্পিড অর ভেলোসিটি, পার্ট অফ দা ওয়েভ ফ্রন্ট মিটস দা বাউন্ডারি বিফোর দা রেস্ট। তো তখন ওরকম ওয়েভ ফ্রন্ট ডায়াগ্রাম দিয়ে ড্র করতে পারবো। সবাইকে এটা করছিলা এ নাম্বারটায়? ওয়েভ ফ্রন্ট মেনশন করছি, ড্রয়িং তো করিনি। ওকে, তাহলে এরকম ড্রয়িংটা করে দিলে তখন বেটার আর কি। বুঝছি না। তো এটা গেল ফার্স্ট এ নাম্বার। দেন বি নাম্বারে কি বলতেছে, when waves travel across the surface of the water, their speed v is dependent on the depth of the water and the wavelength of the waves. So তাহলে depth and wavelength দোনোটার উপরে কি করতেছে? স্পিডটা ডিপেন্ড করতেছে। কেমন ভাবে? For waves traveling in deep water where depth is greater than half lambda, তখন velocity is equal to this. When traveling in shallow water, velocity is equal to this. তো তাহলে ডিপ ওয়াটারের জন্য, ডিপ ওয়াটার এজ ইন কেমন ডিপ ওয়াটার, এক একটা ওয়েভের জন্য ডিপ ওয়াটার মানে এক এক রকম। কেমন জিনিস? if the depth is greater than half of the wavelength of the wave, তখন যে বলা যাবে যে কি ডিপ ওয়াটার দিয়ে যাচ্ছে, আর যদি ওটা না হয় তো তখন কি শ্যালো ওয়াটার। ঠিক আছে, ভালো কথা। তো এখন বললো কি ফার্স্টে calculate the angle of refraction r. Wavelength of the waves in deep water is this, depth of deep water is this, depth of shallow water is this, and angle of incidence is this. তো এই ক্যালকুলেশনটা পারছো নাকি? অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বের করতে পারছো? হ্যাঁ ঠিক আছে জেরিন, সমস্যা নাই। ওকে, তো তাহলে পরে আমাদের ডেপথ গুলি দেওয়া আছে, ডিপ ওয়াটারের জন্য কত, শ্যালো ওয়াটারের জন্য কত, এন্ড কি দেওয়া, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা দেওয়া আছে। ওকে, এখন এখানের মধ্যে জি দিয়ে কি রিপ্রেজেন্ট করবে তারা? জি। তো আমরা কয়েকভাবে কিন্তু কি করছিলাম, আমরা কিন্তু কয়েকভাবে এরকম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বের করার কাজগুলো করছিলাম। আমাদের ফর্মুলাগুলি কি ছিল? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের মনে আছে? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের আমাদের ফর্মুলাগুলি কি ছিল? একটা হলো আমাদের হাই ভেলোসিটি মিডিয়াম আর লো ভেলোসিটি মিডিয়ামের ভেলোসিটি রেশিও, আবার কি ছিল? সাইন আই বাই সাইন আর, নাকি?
দেন আমাদের এর রেশিও নিয়েও কি বলে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অন্য একটা কিছু রেসপেক্টে রেশিও নিয়ে আমরা করতে পারি। তো এখন এখানের মধ্যে তারা কি করছে, যে ডিপ ওয়াটারের জন্য ভেলোসিটি যেটা ওইটার জন্য এই ফর্মুলা ইউজ করব, শ্যালো ওয়াটারের জন্য ভেলোসিটি যেটা ওইটার জন্য এই ফর্মুলা ইউজ করব। তো ভেলোসিটি পুরো বের করে ফেললাম। এখানের মধ্যে ডিপ ওয়াটারের জন্য এই ভেলোসিটি, শ্যালো ওয়াটারের জন্য এই ভেলোসিটি। তো রেশিও অফ ভেলোসিটি থেকে আমরা কি পাবো, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, নাকি রেশিও অফ স্পিড গুলা থেকে পাবো আমরা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, দেন ওখানে থেকে কি বের করতে পারবো, অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশনটা বের করতে পারবো। বুঝা গেছে? তো এই ক্যালকুলেশন তো তোমরা সবাই পারছো নাকি? সাইমা, তোমার তো প্রবলেম হলো B2 তে নাকি? তো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন বের করতে পারছো। ওকে, তো তাহলে অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন আসলো। যাই হোক, তো এখন এখানের মধ্যে দেখি, in 1933 the crew of the US Navy ship USS Rampo took measurements from one of the largest wave ever recorded. কেমন? The wavelength of the wave was this and the time period was this. তো টাইম পিরিয়ড জানি মানে কি, এটার করেসপন্ডিং কি করতে পারবো, ফ্রিকোয়েন্সি বের করতে পারবো। তো এখন বলতেছে show that the depth of the water where the crew measured the wave was greater than 170 meter. সো তাহলে এখানের মধ্যে কাজটা কি, ফার্স্ট অফ অল আমরা এমন কাজ করতে পারি যে এখানের মধ্যে ওয়েভলেন্থ হলো তোমার কত, ওয়েভলেন্থ হলো 342। তো এখন এটার জন্য আমাদের ভেলোসিটির ভ্যালুটা কত আসে ফার্স্ট এটা বের করব। সো ভেলোসিটি ইজ ইকুয়াল টু হোয়াট, ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ, নাকি সাইমা? যে কোনো ওয়েভের ভেলোসিটি ইজ ইকুয়াল টু কি, ফ্রিকোয়েন্সি ইনটু ওয়েভলেন্থ। ফ্রিকোয়েন্সি মানে 1 বাই টাইম পিরিয়ড, আর এই তো ওয়েভলেন্থ। তো 1 বাই 14.8 মাল্টিপ্লাইড বাই 342 কত আসে, 342 by 14.8 23.108108111। তাহলে 23.1 মিটার পার সেকেন্ড। এইটা নিয়ে কি কোনো কনফিউশন আছে সাইমা? এতটুকু পারছিলাম, পরে আর এখন দেখো তুমি কি করবা, ডিপ ওয়াটারের জন্য একটা ভেলোসিটির ফর্মুলা, শ্যালো ওয়াটারের জন্য একটা ভেলোসিটির ফর্মুলা, নাকি নাবিল? হ্যাঁ এখন তুমি কি করবা, ডিপ ওয়াটারের ভেলোসিটির ফর্মুলাতে বসাও। টিপটা কেন নিলাম আমরা? দোনোটাই নিব, আচ্ছা আচ্ছা, দোনোটাই নিয়ে, ঠিক আছে, দোনোটাই নিয়ে দেন দেখবো যে ভেলোসিটির ভ্যালুটা কোনটার সাথে মিলে। যে অ্যাকচুয়াল ভেলোসিটি তো এইটা, যে এফ ল্যামডা তো জীবনেও ভুল হবে না, এফ ল্যামডা তো অলওয়েজ ফিক্সড ফর্মুলা ফর আ ওয়েভ। এখন ডিপের সাথে মিলে নাকি শ্যালোর সাথে মিলে ওটা মিলাই দেখবো আর, বুঝতে পারছো? তো এখন এখানের মধ্যে কাজটা কি দেখি, যে তোমার 9.81 ইন্টু ল্যামডা কত, 342.25, এটা করলে পরে কত আসে, ওভার 9.81 times 342 divided by 25, 23.1, একদম এক্স্যাক্টলি মিলে যায় নাকি? আর এখানে তো আমাদের অলরেডি কি দেওয়া নাই, এখানে আমাদের ডেপথ দেওয়া নাই, তো তাহলে এটা বের করা পসিবল না। আর ডেপথ যদি আমরা এটা ধরিও জিডি, নাইন 9.81 times 170 করলে পরে কত আসে, 40.8। সো তাহলে কি কোন ফর্মুলার সাথে আমাদের মিলতেছে নাবিল? ডিপেরটার সাথে। ডিপেরটার সাথে মিলতেছে। তো এতটুকু বুঝছো সাইমা, যে শ্যালোর ফর্মুলা দিয়ে ভেলোসিটিটা মিললো না, ডিপের ফর্মুলা দিয়ে মিললো। ওকে, এটা কেন করলাম, আমরা ফার্স্টে বের করতেছি যে
we know the wavelength, we know the time period. তো এখন আমরা কি করছি, অ্যাকচুয়াল ভেলোসিটিটা বের করছি, ঠিক আছে সাইমা? ফার্স্টে অ্যাকচুয়াল ভেলোসিটিটা বের করছি। নাও আফটার উই নো দ্য অ্যাকচুয়াল ভেলোসিটি, আমরা এখন কি করলাম, একবার ডিপ ওয়াটারের জন্য একবার শ্যালো ওয়াটারের জন্য আমরা ভেলোসিটি গুলা ক্যালকুলেট করলাম। দেন কি আসলো, ডিপ ওয়াটারের জন্য এক্স্যাক্টলি অ্যাকচুয়াল ভেলোসিটির সাথে মিলে গেছে, আর শ্যালো ওয়াটারের সাথে কি হইতেছে না, ম্যাচ করতেছে না। তো তার মানে আমরা যে ওয়েভটা নোটিস করছি বা তারা যে ওয়েভের মেজারমেন্ট নিছে ওইটা কোন ওয়েভ, ডিপ ওয়াটারের ওয়েভ নাকি শ্যালো ওয়াটারের ওয়েভ, এটা প্রথমে ডিসাইড করছি। বুঝতে পারছো? যেহেতু ডিপ ওয়াটারের ফর্মুলার সাথে মিলছে, তো এখন আমরা কি বুঝলাম, the wave was created in deep water. So deep water এ যদি ক্রিয়েট হয়, তো এই যে আমাদের একটা কন্ডিশন আছে না, যে ডিপ ওয়াটারের এই ফর্মুলা ইউজ করার জন্য এই কন্ডিশনটা তো ফুলফিল করতে হবে নাকি, যে the depth is greater than half the wavelength. বুঝতে পারতেছো সাইমা? তো তাহলে ডিপ ওয়াটারের ফর্মুলা দিয়ে মিলছে, তো তাহলে বলবো যে সিন্স the formula for deep water gives us the value of actual velocity, তো তার মানে কি, the depth of the water must be greater than half of the wavelength. So depth must be greater than half the wavelength, মানে depth must be greater than 342/2. So তাহলে the depth must be greater than 171 meter. বুঝতে পারলা এখন? তো এই জিনিসটা এখানে কি করছে, এই যে দেখো, ফার্স্টে ফ্রিকোয়েন্সি বের করলাম, অ্যাকচুয়াল ভেলোসিটি বের করলাম। তো এখন অ্যাকচুয়াল ভেলোসিটিটা কার সাথে মিলতেছে, ডিপ ওয়াটারের ফর্মুলার সাথে সেম অ্যাকচুয়াল ভেলোসিটি রিডিংটা পাচ্ছি। সো এখানে থেকে আমরা কনফার্ম করলাম কি, the velocity that we have calculated is for deep water. তো তাহলে ডিপ ওয়াটারের এই ভেলোসিটিটা তো অ্যাপ্লিকেবল only when what, only when the depth is greater than half of the wavelength of the wave. সো এখানে থেকে আমরা বুঝে গেছি কি, যে ডেপথটা মিনিমাম 170 মিটারের বড় ছিল। বুঝতে পারছো এখন নাবিল? বুঝছি ভাইয়া। তো তাহলে এটা ছিল আমাদের কোশ্চেন নাম্বার 15। আচ্ছা, এখানে কি ক্যালকুলেশনটা দরকার ছিল, যে ডেপথের ডিপেরটা, কাজ তো কি জানি ডেপথের তো ফর্মুলা একটাতেই দেওয়া আছে। ডেপথের ফর্মুলা একটাতে দেওয়া আছে মানে বুঝে নাই। ওই যে ডি ইজ গ্রেটার দেন যে λ/2, এটা তো শুধু ডিপের মধ্যেই দেওয়া আছে, শ্যালোতে তো নাই। হ্যাঁ, শ্যালোতে তো নাই। এখন এখানে প্রথমে আমরা প্রুফ করছি আর কি, যে অ্যাকচুয়াল ভেলোসিটি এফ ল্যামডা দিয়ে বের করছি, দেন ডিপের ফর্মুলা দিয়ে ভেরিফাই করলাম যে এটা ডিপ ওয়াটারের ওয়েভ। সো যেহেতু এটা ডিপ ওয়াটারের ওয়েভের ভেলোসিটির সাথে এফ ল্যামডার ফর্মুলা মিলে গেছে, তো তাহলে আমরা কনফার্ম হইলাম যে এখন এটা ডিপ ওয়াটারেই প্রডিউস হইছে। তো ডিপ ওয়াটারে কোন একটা ওয়েভ প্রডিউস হইতে হইলে ডেপথটা কি হইতে হয়, হাফ অফ দ্য ওয়েভলেন্থ অফ দ্য ওয়েভের থেকে বড় হইতে হয়। বুঝতে পারছো? তো সেকেন্ড ক্যালকুলেশনটা হলো কনফার্মেশনের জন্য, ভেরিফিকেশনের জন্য। ওকে, তো এখন কোশ্চেন নাম্বার 16 এর জন্য কোনটাই প্রবলেম ছিল রিক্তি? মুয়াজের যে প্রবলেমের লিস্টটা দিছিলা, ভাইয়া 16 এর লাস্টের না, ওই যে গ্রাফটা 16 এর গ্রাফ তো লাস্টেরটাই আর কি, ঠিক আছে। ওকে, তো আমরা দেখি কি বলতেছে। আচ্ছা, when laser light is directed through a small circular gap, diffraction pattern can be observed on a screen as shown. তো এরকম একটা ডিফ্রাকশন প্যাটার্ন দেখি, সেন্ট্রাল ম্যাক্সিমা, দেন মিনিমা, আবার ম্যাক্সিমা, আবার মিনিমা। তো এই জিনিসটাকে নিউটন রিং এর মধ্যে এরকম টাইপের ক্রিয়েট হয়, বুঝছো? নিউটন রিং এরকম এক্সপেরিমেন্ট ভার্সিটিতে যখন উঠবা তখন করবা, অনেক মজা আছে।
মজার কথা বললে সাইমা খেপে যায়। আচ্ছা, তো তাহলে এই লেজার লাইট দিয়ে ওরকম একটা সার্কুলার ছোট গ্যাপ দিয়ে কি করলাম, লাইটটাকে ডিফ্র্যাক্ট করাইলাম। আচ্ছা, তো এখন ফার্স্টে বলতেছে এক্সপ্লেইন ইউজিং হাইজেন্স কনস্ট্রাকশন হাউ ডিফ্রাকশন অকার্স when wave passes through a gap। সো তাহলে হাইজেন্স কনস্ট্রাকশন কি বলে, each point on a wavefront is a source of secondary wavelet। তো তাহলে যখন নাকি এরকম গ্যাপ দিয়ে পাস করবে ওই ওয়েভলেট গুলি ইন্টারফিয়ার করে করে নতুন ওয়েভ ফ্রন্ট ক্রিয়েট করে। সো তখন এটা কি করে, ওয়েভটাকে স্প্রেড করাইতে হেল্প করে আর কি। এই জিনিসটা কি বলছে এখানে, যে wave spread out as they pass through a gap, each point on the wavefront acts as a source of secondary wavelet। এটা আমরা জানতাম আগে। এখানে কি বলতেছে বি নাম্বারে, the diffraction pattern consists of a central bright spot surrounded by concentric circles। concentric circle মানে কি বলতো, লামিয়া বলতে পারবা, what do you mean by a concentric circle? বুঝি নাই। যেটা একটাই সেন্টার থাকে। এক্স্যাক্টলি, যে এই সবগুলো সার্কেলের সেন্টার একটাই। এখানের মধ্যে এই সেম সেন্টার, এই সার্কেল, এই সার্কেলের সেন্টারটা ওইটা, এই সার্কেলের সেন্টারটা ওইটা, এরকম আর কি। ওকে, তো এখন এখানের মধ্যে কাজটা কি, এরকম কনসেন্ট্রিক সার্কেল ক্রিয়েট করে, ঠিক আছে, ভালো কথা। অফ ডিক্রিজিং ইন্টেন্সিটি আর ক্লোজ আপ অফ দ্য প্যাটার্ন ইজ শোন। তাহলে সুন্দর মতো জুম করে দেখাইছে। তো এখন এ থেকে বি এখানের মধ্যে আমাদের ড্র করতে বলছে। তো এখন এখানে কি একদম মিড পয়েন্টে, এ আর বি এর একদম মিড পয়েন্টে কি সেন্ট্রাল ম্যাক্সিমা নাকি, এ আর বি এর একদম মিড পয়েন্টে সেন্ট্রাল ম্যাক্সিমা, দেন কমবে বাড়বে কমবে বাড়বে। এখন কয়টা আছে দেখি, প্রথমে সেন্ট্রাল ম্যাক্সিমা, এই যে সেন্ট্রাল ম্যাক্সিমা, এরপর একটা ব্রাইট, আর একটা ব্রাইট, এখানে একটা ব্রাইট, এখানে একটা ব্রাইট, আর এখানে এ, এখানে বি, আর একটা ব্রাইট, এরপরে বি, এখানে এখানে এই, বুঝতে পারছো রিক্তি, যে একদম সেন্টারে এটা হলো সেন্ট্রাল সাইডের ম্যাক্সিমাটা। গুলা কি সমান সমান থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ, সমান সমান, যে এইটা আর এইটা সমান সমান, এইটা আর এইটা সমান সমান, বুঝছো? তো একদম সেন্টারে সেন্ট্রাল ম্যাক্সিমাটা, এটা হলো ফার্স্ট অর্ডার, এটাও ফার্স্ট অর্ডার, এটা সেকেন্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডার। এ আর বি হলো মিনিমাতে, তো তাহলে এ আর বি ওই মিনিমা গুলাতে। ম্যাক্সিমাম ইন্টেন্সিটি হাফওয়ে বিটুইন এ এন্ড বি, 1 মার্ক। সেন্ট্রাল ম্যাক্সিমা ব্রডার দেন দ্য আদার ম্যাক্সিমা, দেন সেন্ট্রাল ম্যাক্সিমা গ্রেটার দেন টুয়াইস দ্য হাইট ফ্রম জিরো ইন্টেন্সিটি। তাহলে এখানের মধ্যে আচ্ছা তারা ইন্টেন্সিটিটা আরো বেশি কমাই দিচ্ছে, সরি, ইন্টেন্সিটিটা যত আরো সাইডে গেছে ইন্টেন্সিটি আরেকটু কমাইছে, এরকম। এই জিনিসটা ঠিক করে দিই। আচ্ছা, ওরা তো একবার ইন্টেন্সিটি করে জিরো করে দিচ্ছে এ বি এর লাস্ট। তো এখানের মধ্যে একদম বেশি সাইডে চলে গেছে যেখানে, ওখানে তার ইন্টেন্সিটি পুরো জিরো বানাই দিচ্ছে। তো আমরা এই জিনিসটা রিড্র করে দিই কারণ, ওকে, সো এইখানে ইন্টেন্সিটি জিরো, এখানে ইন্টেন্সিটি জিরো। ক্লাসের উপরে পুরোটা কি স্লাইড, এই হাইট বড়। মুছতে চাই সেকেন্ড লাইন মুছলাম।
তাহলে এরকম আর কি, বুঝতে পারছো? তো এই জিনিসটা গেল কোশ্চেন নাম্বার 16। ওকে, এখন কোশ্চেন নাম্বার 17 এ দেখি, কোশ্চেন নাম্বার 17 এ কি আছে। 17 সি, কোশ্চেন নাম্বার 17 এর এ বি তে কারো কোনো কোশ্চেন আছে? ইএমএফ এর ডেফিনেশনে তো সবারই প্রবলেম থাকার কথা। এরপরে কোশ্চেন নাম্বার বি তে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করতে বলছে। অ্যামিটার রিডিং জানি, টার্মিনাল পটেনশিয়াল ডিফারেন্স জানি, ইএমএফ জানি, তো তাহলে ইন্টারনাল রেজিস্ট্যান্স বের করা তো খুবই কঠিন একটা কাজ, তাই না সাইমা? এরপরে the student adjusted the variable register several times and recorded the corresponding values from the emitter and voltmeter. Describe how the values can be used to determine the internal resistance of the battery using a graphical method. তো কি করব? ভোল্টেজ ভার্সেস কারেন্ট গ্রাফ ড্র করব, দেন এরকম একটা গ্রাফ আসবে, গ্রেডিয়েন্টের থেকে আমরা ইন্টারনাল রেজিস্ট্যান্স পাবো। তো এটা তোমরা জানো যে ইন্টারনাল রেজিস্ট্যান্সের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা শিখছি। ভাইয়া ওই যে বলো। রেজিস্ট্যান্সটা আসবে ওটা তো নেগেটিভ আসবে তাই না? গ্রেডিয়েন্টটাও তো নেগেটিভ, গ্রেডিয়েন্টের হ্যাঁ, ভ্যালুটা তো মানে নেগেটিভ। ওই নেগেটিভটা কি ই করবে, মানে কোনো প্রবলেম করবে নাকি ওটা না না, পজিটিভ এটা হয়ে তো যাবে? কাটাকাটি চলে যাবে। গ্রেডিয়েন্টটা ও এটা আচ্ছা, কি ডাউনওয়ার্ড স্লোপিং না, তো তাহলে হ্যাঁ হ্যাঁ গ্রেডিয়েন্টের ভ্যালুটা আসলো নেগেটিভ, আর ওখানে ইন্টারনাল রেজিস্ট্যান্সের ওখানেও মাইনাস আর, তো তাহলে ওখানের মধ্যে তোমার কাটাকাটি চলে যাবে, বুঝছো? হ্যাঁ বুঝছি। Okay. তো এখন সি নাম্বারে প্রবলেম, সি নাম্বারে দেখি কি বলছে। with use the internal resistance of the battery will increase, যে যত ইউজ করতে থাকবো একটা পাওয়ার সাপ্লাই তত তার ইন্টারনাল রেজিস্ট্যান্স আস্তে আস্তে বাড়ে। eventually the power available from the battery will become too small to be useful, তো তাহলে ব্যাটারিটা যেই পাওয়ার সাপ্লাই করবে অনেক বেশি পুরান হয়ে গেলে, বলতে গেলে যেই পাওয়ার সাপ্লাই করে ওটা আমাদের জন্য কোনো কাজেই আসে না, তো তখন আমরা বলি কি যে ব্যাটারি ড্যাম হয়ে গেছে আর ব্যাটারি ডিসচার্জ হয়ে গেছে, এমন টাইপের ব্যাপার। তো the student calculated the power available from the battery of EMF 9 volt and internal resistance 0.10 ohm when connected across এত ওহম রেজিস্টর। ঠিক আছে, তো তাহলে আমরা লোড রেজিস্টরের রেজিস্ট্যান্স জানি, ইন্টারনাল রেজিস্টর রেজিস্ট্যান্স জানি, ইএমএফ জানি। এখন বললো he concluded that when the internal resistance has risen to this, যে ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে যখন নাকি কত হইছে 0.50 হইছে, the power dissipated in the 5 ohm resistor will reduce to 70% of its original value, যে ইনিশিয়ালি যত পাওয়ার পাইতো যখন নাকি ইন্টারনাল রেজিস্টর রেজিস্ট্যান্সটা বেড়ে গেছে তখন পাওয়ারটা কি হয়ে যায় 70% অফ ইনিশিয়াল ভ্যালুতে নেমে আসে। তো এটা ভেরিফাই করতে বলছে। তো কিভাবে ভেরিফাই করব দেখো তো সাইমা, যে আমাদের ইএমএফ ইজ ইকুয়াল টু আইআর প্লাস বি, আইআর প্লাস আইআর যেটাই বলো, और I is equal to EMF divided by R plus R, এটা নিয়ে কোনো কনফিউশন আছে সাইমা? ওকে, তো এখন ইএমএফ হলো 9, এটা হলো একদম ফ্রেশ ব্যাটারি, একদম ফ্রেশ থাকতে সময় এই অবস্থা, ইন্টারনাল রেজিস্ট্যান্স এত আর লোড রেজিস্টর হলো 5, তো এটা করলে পরে কত আসে দেখি, 9 by 0.1 times 5, ও মাল্টিপ্লাই করছে মানে মাথার মধ্যে গেছে, কত 1.765, এত অ্যাম্পিয়ার। আচ্ছা, সো এটা হলো ইনিশিয়াল কারেন্ট, এটা একদম ফ্রেশ থাকতে সময়, আর যখন নাকি ড্যাম খেয়ে গেছে, ওল্ড যখন হয়ে গেছে তখন কি হবে, আর প্লাস আর, ইএমএফ যা ছিল তাই, ইন্টারনাল রেজিস্ট্যান্স বেড়ে কত হয়েছে 0.5, ফিক্সড রেজিস্টরের রেজিস্ট্যান্সটা তো যা ছিল তাই থাকবে, তাই না? তো তাহলে
এখন 9 ডিভাইডেড বাই কত 5.5, এটা কত আসে 1.636। এখন দেখো আমরা পাওয়ার বের করি। পাওয়ারের ফর্মুলা কি? কয়েক ভাবে করা যায়। P = IV দিয়ে করতে পারো, কিন্তু IV দিয়ে করলে একটা প্রবলেম ফেস করবে, বুঝছো সাইমা? কি প্রবলেম বলো তো, দেখি তো বুঝো নাকি প্রবলেমটা। আমরা কি ভোল্টেজটা জানি যে ফিক্সড বাইর করতে রেজিস্টরে পারবো। বের করতে পারবো, ইয়েস, বাট এখানে কি এক্সট্রা হ্যাসেল যে এখানের জন্য একবার ভোল্টেজ বের করলাম, সেম ভোল্টেজ কিন্তু এই ক্যালকুলেশনে ইউজ করতে পারবো না, পারবো? ওখানে কি ভোল্টেজটা বদলে যাবে না? এক্স্যাক্টলি, এখানে ভোল্টেজটা আমাদের চেঞ্জ হয়ে যাবে। সো এই ফর্মুলা ইউজ করা যায়, যাবে না এমন না, যাবে, কিন্তু এক্সট্রা ক্যালকুলেশন করতে হবে, and that will cost our time. তো what we can do instead, এটা করতে পারি না, পাওয়ার ইজ ইকুয়াল টু I স্কয়ার R, নাকি সাইমা? এখন আমরা কারেন্ট জানি 1.765 স্কয়ার, আর রেজিস্ট্যান্স হলো 5। তো এটার জন্য পাওয়ার কত আসে দেখি, 1.765 স্কয়ার টাইমস 5, তাহলে 15.58 ওয়াট। আর এটার জন্য কত আসে 1.636 স্কয়ার টাইমস 5, 1.636 স্কয়ার টাইমস 5, 13.38 ওয়াট। সো তাহলে কত পার্সেন্টে নেমে আসছে দেখি, 13.38, 15.58, 13.38 divided by 15.58 times 100, এটা তো ভালোই থাকে, 85.9% তে নেমে আসছে, মানে 15% বা 14% কমছে, এত বেশি কমে নাই। স্টুডেন্টের কনক্লুশনটা কি কি বলছে সে? ওই যে 86% এ নেমে আসে। তো স্টুডেন্ট অনেক বেশি ওভার এস্টিমেট করছিল, বুঝছো সাইমা? স্টুডেন্টটা ওভার এস্টিমেট করছিল, সে ভাবছিল যে একদম 70% এ নেমে আসবে, বাট এত হয় না। কি হয়, কমছে, ইয়েস, পাওয়ার আউটপুট আগে যত ছিল ওইটার রেসপেক্টে 14% কমে 86% অফ দ্য ইনিশিয়াল পাওয়ার আউটপুটে নেমে আসছে, ইয়েস, বাট এত বেশি কমে নাই যে 70% এ নেমে আসে নাই। বুঝতে পারলা সাইমা ক্যালকুলেশনটা? (86% of initial power). তো তার মানে কি স্টুডেন্টের কনক্লুশনটা ভুল। ওকে, তো এটা গেল কোশ্চেন নাম্বার 17। আচ্ছা, কোশ্চেন নাম্বার 18 এ কারো কোনো প্রবলেম আছে? 18 এর সাজেস্ট কোশ্চেনটা একটু করে দিও, যে B4 টা। The accepted value for the resistivity of air is eto. Suggest why the value calculated from the data is so much less than the accepted value. কি আছে এখানে? The photograph shows a typical lightning strike which occurs as a result of an electrical discharge through the atmosphere in a narrow channel between the cloud and the ground. Okay, the high current in a lightning strike hits the air sufficiently to cause rapid expansion. The resulting shock wave is heard as thunder. So calculation করলা, then এখানের মধ্যে distance দেওয়া, current দেওয়া, duration of strike, potential difference, diameter of lightning channel, এগুলোর জন্য টোটাল চার্জ, টোটাল পাওয়ার, টোটাল রেজিস্টিভিটি বের করলাম। তো এখন অ্যাকচুয়ালি এয়ার এর রেজিস্টিভিটি এত হাই, কিন্তু তোমার ক্যালকুলেটেড রেজিস্টিভিটি ভ্যালু এত কম আসছে কেন? বিকজ এয়ার তো এটা আমাদের কোন এয়ার, ড্রাই একটা এয়ার থাকলে পরে রেজিস্টিভিটি এত বেশি, কিন্তু বৃষ্টির সময় তখন কি হয়ে যায়, অনেক বেশি ড্যাম্প হয়ে যায় না, যে আমাদের ময়েশ্চার অনেক বেশি বেড়ে যায়। তো ময়েশ্চার যদি থাকে তো তখন এটার জন্য কি হবে,
that will have effect on the value of resistivity নাকি? আর এখানের মধ্যে আরেকটা জিনিস যেটা বলছে যে এয়ারের থ্রুতে তো আর চার্জটা ডিসচার্জ হইতেছে না, এয়ারটাকে কি করে ফেলে? ওই যে আমরা বলছিলাম যে ইনসুলেটরকে দিয়েও কি করা পসিবল, ইলেকট্রিসিটি কন্ডাক্ট করানো পসিবল, বাট হাউ? এয়ারটাকে কি করে ফেলে? আয়োনাইজ করে ফেলে। মানে কি করে ফেলতেছে? এয়ার ইজ অ্যাকচুয়ালি গেটিং কনভার্টেড টু প্লাজমা। বুঝতে পারছো নাবিল? সো তাহলে এখানের মধ্যে কি এয়ার ইন দা লাইটনিং চ্যানেল হ্যাজ বিন আয়োনাইজড। তো এয়ারটাকে যেহেতু আয়োনাইজ করে ফেলতেছে, তো এর জন্য আমাদের রেজিস্টিভিটির ভ্যালু এত কম। বুঝছো? বুঝছি ভাই। যে ওখানের মধ্যে অনেক হিউজ একটা পটেনশিয়াল ডিফারেন্স ক্রিয়েট হয়েছে। তো আমাদের এতক্ষণ পর্যন্ত ইনসুলেটরে কি ছিল? সবগুলি ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আটকায় ছিল, কোনোটা কন্ডাকশন ব্যান্ডে যাইতে পারতেছে না। কেন পারতেছে না? বিকজ ভ্যালেন্স ব্যান্ড আর কন্ডাকশন ব্যান্ডের মধ্যে অনেক বড় একটা এনার্জি ব্যারিয়ার। তো এখন পারতেছে না যখন নাকি হাই এনাফ একটা ভোল্টেজ তুমি দিবা, যে পটেনশিয়াল ডিফারেন্স যখন এত হাই হয়ে যাবে যে ক্লাউড এন্ড দ্য গ্রাউন্ড তাদের মধ্যে পিডি বাড়তে যখন নাকি এনাফ হবে, তো তখন কি করবে? গ্রাউন্ড এন্ড ক্লাউডের মধ্যে যে এয়ারটা থাকবে ওই এয়ারটাকে আয়োনাইজ করে ফেলবে। তো এয়ারটাকে আয়োনাইজ করে ফেললে তখন তার কি হয়ে যাবে? রেজিস্টিভিটিটা ড্রাস্টিক্যালি কমে যাবে। বুঝতে পারছো? কোশ্চেন নাম্বার 18 নিয়ে কি আর কারো কোনো কনফিউশন আছে? ঋত্বিক, লামিয়া? না ভাইয়া বুঝছি। ওকে, সো তাহলে 18ই তো মনে হয় লাস্ট কোশ্চেন নাকি সাইমা? ওকে, আচ্ছা ছুটি লিখে দিছো, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে আজকের ক্লাস আমাদের এইটুকুই। নেক্সট ক্লাসে আমরা কি করব? আমরা ফার্স্টে যেটা বলতেছিলাম যে আরেকটা মজার একটা পড়ালেখা আছে রেজিস্টিভিটি নিয়েই, আমরা ইলেকট্রিসিটি দিয়ে কিভাবে আর্থকে স্টাডি করতে পারি, তো ওইটা নিয়ে কয়েকটা মজার জিনিস শিখবো। ওকে, তো ওইটা নিয়ে তোমরা কোশ্চেন পেপারেও কোশ্চেন মনে হয় পাইছো সলভ করার কথা, তো এটা নিয়ে ডিসকাস করবো আর কি, যে সয়েলের রেজিস্টিভিটি দিয়ে বের করা যায় যে কত ডেপথে ওয়াটার আছে এন্ড সামথিং। ওকে, তো আজকের ক্লাস আমাদের এইটুকুই। আল্লাহ হাফেজ।